আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য ভালোবাসা, শুভেচ্ছা। প্রচুর ফেক আইডি ছড়িয়ে গেছে আমার নামে। এখন যে ভিডিওটি দেখছেন, ধরেন এই ভিডিওটি ফেক আইডিতে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন। যদি আপনার চ্যানেলটির নাম ওপেন দ্য আইস না হয় ইউটিউবে, আর ফেসবুকে যদি মাসুম মাহবুব ফেসবুক পেজ না হয়, একবার চেক করবেন। ওইটাই ফেক আইডি। যারা চুরি করে ভিডিও তারা এই শব্দটুকু এডিট করে ফেলে দেয়। আমি আজকেও দেখলাম কয়েকটা চ্যানেলে। তো ইতিমধ্যে আমার অ্যাডমিন চ্যানেল বা অ্যাডমিন প্যানেল আবার বসছে নতুন করে। ৭ টাতে স্ট্রাইক মেরেছে। আরো সিরিজ আছে। ভাই, যারা কষ্ট করে চ্যানেল বানাচ্ছেন আর চুরি করে ভিডিওগুলো দিয়ে স্ট্রাইক খাচ্ছেন, আপনাদের কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না পরিশ্রম করে। সবগুলো এখানে ধরা পড়ে। আপনারা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন বা কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনারা এডিট করে চেহারা ঘোলা করেন, ডানটাকে বাম করেন, পিছেরটাকে চেঞ্জ করেন, ক্রোমা করেন, গ্রিন স্ক্রিন চেঞ্জ করেন, যেটাই করেন এখানে ধরা পড়ে আমাদের সামনে। অনেকটাকে মানবিক কারণে দেই না, অনেকটাকে বাধ্য হয়ে দেই। সবগুলো ভিডিও চুরি করে যখন আপলোড দেন, মানুষ বুঝতে পারেন, আমাকে প্রতিদিন কমেন্ট করে, "ভাই আপনার কয়টা চ্যানেল?" আমি কি জবাব দেব? সো আপনারা একটু সতর্ক, যারা ভিডিও দেখবেন একটু সতর্কভাবে দেখেন যে কোন চ্যানেলে দেখছেন। আমার চ্যানেলের পুরো ডাটা ভালো করে চেক করে নিয়েন। আসেন অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দেব। আপনি তো কোনোদিন কমেন্ট পড়েন না আমাগো। আহাহা! ভাই, আপনার কমেন্ট পড়লাম তো না? আর তো অভিযোগ দিতে পারবেন না আমার বিরুদ্ধে। আসেন কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিই। একটা হলো আমেরিকা, ইসরায়েল তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে গেছে। ইরানকে নিয়ে টেনশন বাড়ছে আর ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নাম্বার 2, ভারতের অরুণাচলে বিশাল অঞ্চল দখল নিয়ে ফেলেছে চীন। ভারত কি করছে আর কি বলছে? আর সবচেয়ে ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়ন, নবগঠিত ব্যাটালিয়নের ৪টি কোম্পানির নাম হলো ইসলামের ৪ খলিফার নামে। ভারতের পেছন থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। আসেন আগে বাংলাদেশের খবরটা দিয়ে শুরু করি। আমার দেশের সংবাদটা আমার ভালো লাগে আগে বলতে। যারা লাইভটায় পরে যোগ করবেন তারা ১ম এ দেখে নেবেন। বাংলাদেশের ১ম যে ব্যাটালিয়ন, সেই ১ম ব্যাটালিয়নের ৫ টি কোম্পানি রয়েছে। এই ৫ টি কোম্পানি আমাদের বীরশ্রেষ্ঠ মানে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৫ জন বীরশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামে যারা সেনাবাহিনীর, তাদের নামে নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীর, এরকম আরো অনেকের নাম আছে। ৫ টি কোম্পানি ১ম ব্যাটালিয়নের। সাম্প্রতিক নবগঠিত যে ব্যাটালিয়ন, ব্যাটালিয়ন 2 বা ২ নম্বর যে ব্যাটালিয়ন আমাদের, সেই ব্যাটালিয়নের আরো ৪ টি নতুন কোম্পানি করা হয়েছে। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রশিক্ষণ এবং গার্ড অফ অনার নিয়েছেন, সেখানে গেছেন। তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। আর সেই ৪ টি কোম্পানি ২য় ব্যাটালিয়নের ৪ টি কোম্পানি যাদের নামকরণ করা হয়েছে ইসলামের বা খোলাফায়ে রাশেদিনের ৪ খলিফার নামে। একজন হযরত আবু বকর, সেটার নাম হলো আবু বকর কোম্পানি। ২য় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কোম্পানির নাম করা হয়েছে ওমর কোম্পানি। ৩য় হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে ওসমান কোম্পানি। এবং খোলাফায়ে রাশিদিনের শেষ যিনি খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে আলী কোম্পানি। এই ১ম গত ৫৪ বছরে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এত বড় একটি উদ্যোগ বা নামকরণে এত বড় একটি পরিবর্তনে বাংলাদেশের মানুষ ব্যাপক খুশি হয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হজ করে এসছেন, তার মুখে কাঁচা পাকা দাড়ি দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আরো বেশি আশার আলো তৈরি করছে। কারণ গত ১৫ বছরে এই সেনাবাহিনী আমাদেরকে যথেষ্ট কষ্ট দিয়েছে। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার, গুম, খুন, হত্যাকারী সরকারকে সব রকম সাপোর্ট দিয়েছিল যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মধ্যে এখন আমরা আশার আলো দেখছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে।
তার অনেক সিদ্ধান্তে বিতর্ক থাকতেই পারে, সেটা আমার আজকের আলোচনার বিষয় নয়। কিন্তু যখন নতুন একটি ব্যাটালিয়ন বাংলাদেশে আসলো সেনাবাহিনীতে এবং সেখানে 4টি নতুন কোম্পানি ইসলামের 4 জন খলিফার নামে করা হলো, এটিকে সেনাবাহিনীর মধ্যেও একটা বড় রকম পরিবর্তন মনে করা হচ্ছে, বা ইসলামের প্রতি আকর্ষণ থেকে সেনাবাহিনী বা সেনাপ্রধান বা এটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রতি মানুষের এবং সেনাবাহিনীর একটা অসাধারণ ভালোবাসা তৈরি হয়েছে। যখন বাংলাদেশের সেনাবাহিনী এমন সিদ্ধান্ত নিচ্ছে, তখন কে প্রধানমন্ত্রী? আমাদের জিয়াউর রহমানের সন্তান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। ভারতের কয়েকটি গণমাধ্যম এটাকে নিয়ে বেশ ভালো প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সেনাবাহিনী ধর্মান্ধ, বা কি বলবো এটাকে, মানে ধর্মান্ধ শব্দটা তারা ব্যবহার করছে এবং বলছে যে একটা ধর্মীয় লেবাজের মধ্যে বা ধর্মীয় কট্টরপন্থার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আনার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা বিদায়ের পর। ঠিক এই শব্দগুলো তারা ব্যবহার করেছে। শেখ হাসিনা থাকতে কি হয়েছিল বাংলাদেশে? আমাদের সেনাবাহিনীকে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের রূপ দিয়েছে, ফার্নিচার ব্যবসায়ী বানিয়েছে, রাস্তাঘাট তৈরিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর যে মূল কাজ সেই কাজটি সেনাবাহিনীকে দিয়ে করা হয়নি। এমন একজন ব্যক্তি আজিজ, যিনি সেনা প্রধান, তার ভাই বাংলাদেশের টপ টেরর সন্ত্রাসী। একজন সেনা প্রধান যিনি অস্ত্র ব্যবসা করছেন গোপনে। ওই যে সেই অস্ত্র ব্যবসার পার্টনার ছিল কে? আমাদের সামি ওরফে, কি জানেন তো আপনারা, আল জাজিরার সেই কুখ্যে মানে কথিত সাংবাদিক জুলকারনাইন সিয়ার, যিনি কিন্তু মূলত অস্ত্র ব্যবসা করতেন আজিজের সাথে। তার লেনদেনগত ত্রুটি বা সমস্যা থেকে তিনি ওই পদ থেকে বেরিয়ে এসে একটু এখন সাধু সাধার চেষ্টা করছেন। মূলত সেও সেনাবাহিনী থেকে চাকরি হারিয়েছিলেন অসৎ পথ অবলম্বনের জন্য। কিভাবে তিনি সাংবাদিক হলেন আর আমার জানা নাই। তাকে সাংবাদিক হিসাবে আপনার কি আল জাজিরা দ্বিতীয় আর কোনো খবরে দেখেছেন? দেখেন নাই, কিন্তু নামটা আল জাজিরার সাংবাদিক। তো বিষয়টা হলো, সেই সেনাবাহিনী এখন আমাদের ইসলামের 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন হচ্ছে এবং সেখানে এই যে ব্যাটালিয়নগুলো করা হলো, এতে করে পৃথিবীকে কি মেসেজ দিল সেনাবাহিনী? পাশাপাশি সেনা প্রধান যে চ্যালেঞ্জটি নিয়েছেন, দক্ষিণ এশিয়াতে এমন একটি সময় ইসলামের 4 জন খলিফার নামে ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করে বা কোম্পানি প্রতিষ্ঠা করে, এটি বাংলাদেশের সেনাবাহিনী তার প্রতিবেশী বা তার মিত্র বা তার শত্রু বা তার থ্রেট অর্গানাইজেশনগুলোকে একটা মেসেজ দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী তার ভুল পথ থেকে সঠিক পথে চলে আসছে বা ভুল পথকে এড়িয়ে এখন সঠিক পথে যাত্রা করতে চাইছে। এটার জন্য ওয়াকারুজ্জামান একটা সেলুট পাওয়ার যোগ্য, এবং বাংলাদেশ সেনাবাহিনী যারা এটা সিদ্ধান্তের সাথে নেপথ্যে আছেন সবাইকে একটা সেলুট আমরা দিতেই পারি। এটাই বাংলাদেশ। ভারতে তারা জয় শ্রীরাম দিয়ে সব করতে পারবে, তারা পুজো দিয়ে সব করতে পারবে, তারা গেরুয়া পোশাক দিয়ে সব করতে পারবে, কিন্তু বাংলাদেশে যখনই ইসলাম শব্দটা বা ধর্মের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যাবে তখনই এটা নিয়ে আলোচনা করবে ভারত। যে বাংলাদেশের সবচেয়ে স্বাধীনভাবে আছে পৃথিবীতে, সবচেয়ে স্বাধীনভাবে সংখ্যালঘুরা যে দেশটায় বাস করে তার নাম বাংলাদেশ। কিন্তু ভারতের চিত্রগুলো কি? কিন্তু ভারত দেখেন বাংলাদেশ নিয়ে কত রকম মিথ্যা খবর করছে, রাম মন্দির বানিয়ে বিশাল তেওয়াজ তৈরির চেষ্টা করছে, ভেতর থেকে বিজিবি সমর্থিত হাসিনার প্রেতাত্মাগুলোকে জাগিয়ে তুলে নতুন করে বাংলাদেশে তারেক রহমান সরকারকে বিপদে ফেলতে চাইছে, বাংলাদেশকে অরাজকতার দিকে নিতে চাইছে। এগুলো সব পরিকল্পিত ঘটনা রয়ের এবং ইন্ডিয়ার এবং আমাদের প্রিয় হাসিনা আপার দলের। অবশেষে সেই ভারত এখন বাংলাদেশের এই 4টি কোম্পানি নিয়ে নানান রকম প্রতিবেদন প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি সরকার এইসব তথ্যে বা এরকম কোনো বিষয় কান দেবে না, কারণ ভারত কি বলছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা ভারতকে এই বিষয়ে পাত্তা দিয়ে চলতে চাই না। আমাদের দেশের জনগণ কি চায়? আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ, সেই দেশের মানুষ যেটা চায় সেটা। যেমন সাম্প্রতিক সময় টেকনাফ এবং কয়েকটি জায়গায় কালেমার পতাকা নিয়ে অনেকের চুলকানি বেড়ে গেছে। ভাই, কালেমার পতাকা থাকতেই পারে, একটা মুসলিম দেশ। পুরো সৌদি আরবই তো কালেমার পতাকা। সৌদি আরব নিয়ে আমেরিকার মাথা ব্যথা আছে? নেই। কিন্তু বাংলাদেশ নিয়ে আছে কেন? ওই যে প্রতিবেশী একটি দেশ,
তারা এটাকে জঙ্গি বানাতে চায়। বাংলাদেশে কোনো জঙ্গি নাই। হাসিনার আমলে এগুলা তৈরি করার জঙ্গি, এগুলো আওয়ামী লীগেরই লোক। এই আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য কিছু ভাড়া করা হুজুরদের নিয়ে তার নিজের দলের এই কি বলে তার দলের আওয়ামী লীগের এই বাহাউদ্দিন নাসিম টাসিম আরো কারা কারা ছিলেন না, তাদের দুলাভাই টুলাভাইদেরকে দিয়ে, আব্দুর রহমান টরমান এদেরকে দিয়ে হাসিনা এইসব জঙ্গি বানাইতো পৃথিবীকে দেখানোর জন্য যে আমাকে ক্ষমতা রাখে, জঙ্গি দমনে আমাকে লাগবে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশের আলেমরা কখনো জঙ্গি ছিল না, হবে না। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হতে পারে না, পারে না। এটা নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই। যারা বলছেন তারা হলো হাসিনার প্রেতাত্মা। যেসব সাংবাদিকরা, কলামিস্টরা, ফিফথ কলাম, এই জঙ্গি রাষ্ট্র, কালেমার পতাকা নিয়ে চুলকানি, এরা সব আওয়ামী লীগের লোক। এরা সব ভারতের কাছ থেকে মাসোহারা পাওয়া লোক। অতএব এখানে আর দ্বিতীয় কোনো বক্তব্য থাকতে পারে না। আসেন ২ নম্বর আন্তর্জাতিক খবরের আসে। আমাদের প্রতিবেশী দেশ ভারত তার অরুণাচলের বিশাল অঞ্চল দখলে নিয়ে গেছে চীন। এটা ভারতের টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম প্রকাশ করেছে। সেই অরুণাচলের যে অঞ্চলগুলো দখল করেছে সেখানে থাকে ভারতের একটি আদিবাসী গ্রুপ, না আদিবাসী গ্রুপ। তাদের যে এটা প্রধান ব্যক্তি তিনি বলছেন পিএলএ, পিপলস লিবারেশন আর্মি, চীনের, তারা সেই অরুণাচলের ভেতরে ঢুকে পড়েছে। বিশাল অঞ্চল, ভারতীয় অঞ্চল তারা দখলে নিয়েছে। তো সেই না অধিবাসীদের যিনি প্রধান তিনি গণমাধ্যমে স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে আমরা পশুচারণ করতাম, আমরা ফসল চাষ করতাম, সেই অঞ্চলগুলো ধীরে ধীরে প্রায় বিস্তীর্ণ অঞ্চল এখন চীনের দখলে চলে গেছে। চীন সেখানে এসে আমাদেরকে মারধর করে বন্দুক ঠেকিয়ে তাড়িয়ে দিয়ে সেই অঞ্চল দখল করে এখন চীনের সেনাবাহিনী সেখানে অবস্থান করছে। এই বিষয়ে নরেন্দ্র মোদী সরকার একদম নড়ে চড়ে উঠেছে, তার মসনদ কেঁপে উঠেছে। তিনি বলছেন না, এমন কোনো ঘটনা ঘটে নাই, এইরকম কোনো ঘটনা ঘটে না। অর্থাৎ নরেন্দ্র মোদী তার সরকার টিকিয়ে রাখার জন্য এটাকে অস্বীকার করছেন।